সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অষ্টম অধ্যায়ের কপিরাইট নিবন্ধন পদ্ধতি। তাহলে আমরা আজকের পড়ব কপিরাইট নিবন্ধন পদ্ধতি। নিবন্ধন পদ্ধতি আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে কপিরাইট আইনের বৈশিষ্ট্য পড়েছি। আজকে আমরা কপিরাইটের নিবন্ধন পদ্ধতি দিয়ে আমাদের আজকের পাঠটি শুরু করব। আশা করছি তোমরা এখনো ভালো আছো। তো আজকে যে বিষয়টি পড়ব সেই বিষয়ের প্রথমেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কপিরাইট আসলে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি করে রাখা হয় তাহলে ভালো। বাংলাদেশে 2000 সাল এবং 2006 সালের কপিরাইট বিধিমালা প্রবর্তিত আছে, অর্থাৎ যেটা 2000 সালে করা হয়েছিল সেটা 2006 সালে কপিরাইট বিধিমালা আকারে করা হয়েছিল। তাহলে এবার আমরা আলোচনা করি যে কপিরাইট নিবন্ধনটা আসলে একটা প্রতিষ্ঠান কিভাবে তার ব্যবসায়ের কপিরাইট কিভাবে করবে। তোমরা সাধারণত জানো কপিরাইট বলতে কি বুঝি আমরা সাধারণত কপিরাইট বলতে বুঝি যে কোনো শিল্পী বা কোনো লেখকের তার যে সৃজনশীল কাজ, সেই সৃজনশীল কাজের উপরে তার যে অধিকার সেটা ধরে রাখার নাম, সেটা নিজের কাছে নিজের মালিকানা রাখার নামই হচ্ছে অধিকার। এখন প্রশ্ন হচ্ছে এই মালিকানাটা কিভাবে রাখা হবে। এটা আইনানুগভাবে রাখতে হবে, কিন্তু আইনানুগভাবে এই মালিকানাটা রাখতে হলে কিছু নিয়ম কানুন আছে, কিছু বাধ্যবাধকতা আছে, কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং যেটাকে বলা হচ্ছে কপিরাইট নিবন্ধন পদ্ধতি, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন কপিরাইট নিবন্ধন পদ্ধতি বা রেজিস্ট্রেশন। তাহলে আমরা আসি। বলা হচ্ছে বাংলাদেশি ও আন্তর্জাতিক কপিরাইট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আমরা চাই যে কি আমাদের বিষয়টার মালিকানা চাই তাহলে অবশ্যই কপিরাইট কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে সবার আগে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে নিবন্ধনের আবেদন। নিবন্ধনের আবেদন অর্থাৎ কপিরাইট করতে হলে আমাকে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনটা কোথায় করব? সরকারের নির্ধারিত অফিস আছে, রেজিস্ট্রেশন অফিস আছে, সেখানে যেটা যার সৃজনশীল কর্ম সে আবেদন করবে এবং সেখান থেকে তাকে বিজ্ঞপ্তি দেওয়া হবে তার বিষয়টা কি নিবন্ধন হয়েছে না হয়নি, সেই বিষয়ে তাকে বিজ্ঞপ্তি জানানো হবে। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন করতে হলে একটা নির্দিষ্ট ফি দিয়ে সরকার নির্ধারিত যে রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে আবেদনপত্রটি জমা হবে। যদি এখন অনলাইনের সময় সবকিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, ইন্টারনেট থেকে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবে, আবার অনলাইনেও জমা দেওয়া যায় সম্ভবত। মূলত আমরা রেজিস্ট্রেশন করতে গেলে, কপিরাইটের নিবন্ধন করতে গেলে সবার আগে আমাদেরকে কি করতে হবে, যে ফর্মালিটিস আছে সেটাকে আগে মেনে চলতে হবে। এরপর আসছে আবেদনপত্রের বিষয়বস্তু, যে আমরা আবেদন করার সময় কি কি বিষয় সেখানে সংযুক্ত করব। আবেদন পত্রের বিষয়বস্তু। আবেদন করার সময় কোন কোন বিষয়গুলো সেখানে সংযুক্ত করা হবে সেখানে বলা হচ্ছে আবেদনকারীর নাম, ঠিকানা, জাতীয়তা, আবেদনকারীর স্বার্থের ধরন, কর্মটির প্রকৃতি ও বিবরণ, লেখকের বা প্রণেতার নাম। হ্যাঁ, আবার বলা হচ্ছে কর্মটি মানে যে কাজটি, যে সৃজনশীল কাজটি কখন প্রকাশিত হয়েছে, সেটা যদি ফিল্ম হয় তাহলে ফিল্মটা কবে মুক্তি পেয়েছে, এবং পরবর্তী প্রকাশনার ক্ষেত্রে 10 বছর, দেশ এবং প্রকাশকের নাম, ঠিকানা। অর্থাৎ যে এই কপিরাইটটা নিতে চাচ্ছে তার নাম, ঠিকানা, ডিটেলস থাকতে হবে এবং প্রয়োজনে তিনি যদি মারা যায় তাহলে তিনি মারা গেছেন কখন সেটাও কিন্তু নতুনভাবে কপিরাইট করতে হলে সেখানে উল্লেখ থাকতে হবে। এবং বলা হচ্ছে শিল্পকর্মটি কোথায় এবং কাদের কাছে আছে, কাদের নিয়ন্ত্রণে আছে সেটাও সেখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমরা আবেদনপত্রে যা যা শর্ত দিবে সবগুলো ফিল আপ করতে হবে।
এরপর আসছে শুনানি। কপিরাইটটা জমা দেওয়ার পরে শুনানি হবে, অর্থাৎ যে আবেদন করেছে এবং যে প্রতিষ্ঠানের কাছে আবেদন করা হয়েছে, সরকার নির্ধারিত যে প্রতিষ্ঠানের কাছে আবেদন করা হয়েছে এবং যিনি শিল্প সত্তাটি বা সৃজনশীল কর্মটি যিনি উদ্ভাবন করেছেন, এই দুই পক্ষের মধ্যে একটা শুনানি হবে। শুনানিটা কিরকম? দুই পক্ষ বসবে, দুই পক্ষ বসে আলোচনা করবে যে সেখানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো সংশোধনী আনার দরকার আছে কিনা। যদি দেখে যে না এটা ঠিক আছে, তাহলে দুই পক্ষের শুনানির মধ্যে সেটা পাস হয়ে যাবে। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা বোর্ড অথরিটির একজন লোক থাকতে পারে, ওদের একটা কমিটি থাকতে পারে। আবার যিনি কপিরাইটটি চাচ্ছেন, যে ব্যক্তি এটার জন্য আবেদন করেছেন, তার পক্ষ থেকে তিনি থাকতে পারেন। তিনি যদি আরো কাউকে রাখতে চান তাকে রাখতে পারেন। এরপর আসছে নিবন্ধন সনদ প্রদান। নিবন্ধন সনদ প্রদান, এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে নিবন্ধন সনদ প্রদান করতে হবে। বলা হচ্ছে এক্ষেত্রে 30 দিনের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করতে হবে। হ্যাঁ, নিবন্ধন সনদ প্রদান করার পরেই কিন্তু এই বিষয়টা চূড়ান্ত হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আবেদনের বিষয়বস্তুর সাথে আরেকটা বিষয় আছে যে আবেদন ফি। আবেদন ফি অর্থাৎ সরকার বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠান যিনি কপিরাইটের মালিকানা চাচ্ছেন, তাকে যে এমনি এমনি কপিরাইটটা দিয়ে দিবে, মালিকানাটা দিয়ে দিবে, তা কিন্তু নয়। সেটার জন্য একটা নির্দিষ্ট ফি আছে। সেটা 1000 হতে পারে, 5000 হতে পারে, 10,000 হতে পারে। সেই টাকাটা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার বা চালানের মাধ্যমে সরকারের নির্ধারিত দপ্তরে বা অফিসে সেটা জমা দিতে হবে কপিরাইটের জন্য যিনি আবেদন করবেন। নিবন্ধন সনদ প্রদান করতে হবে 30 দিনের মধ্যে, অর্থাৎ আবেদনের 30 দিনের মধ্যে নিবন্ধন সনদটা দিতে হবে। সেই ক্ষেত্রে যিনি কপিরাইটের জন্য আবেদন করেছেন, সে কপিরাইটের বিরুদ্ধে কেউ যদি কোনো মামলা মোকদ্দমা না করে বা কেউ যদি কোনো আপত্তি না তোলে, সমস্ত বিষয় যদি নিষ্পত্তি হয়ে যায়, সেটা শুনানির মাধ্যমেও হতে পারে বা আইনের মাধ্যমেও হতে পারে, তখন সেই ব্যক্তি নিবন্ধন সনদটা পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটি হচ্ছে কপিরাইট নিবন্ধন পদ্ধতি। এখন আমরা আরেকটি বিষয়ে যাব। কপিরাইট নিবন্ধন পদ্ধতির পরে আমরা যাব কপিরাইট আইন ভঙ্গ করার পর পরিণতি, অর্থাৎ নিবন্ধনের পর আমরা পড়ব কপিরাইট আইন ভঙ্গ করলে কি হতে পারে, সেটা আমরা এখন জানব। কপিরাইট আইন ভঙ্গ করার পরিণতি। কপিরাইট আইন করার পরিণতি। কেউ যদি কপিরাইট আইনটা যদি মেনে না চলে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? বলা হচ্ছে কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘনজনিত অপরাধ। হ্যাঁ, তাহলে অধিকার একটা হতে পারে যে অধিকার লঙ্ঘনজনিত অপরাধ। অধিকার লঙ্ঘন জনিত অপরাধ। অর্থাৎ কপিরাইটের যে অধিকার, সে অধিকারটা যদি কেউ যদি লঙ্ঘন করে, মানে যে আইনটা, সেই আইনটা যদি কেউ যদি লঙ্ঘন করে, বলা হচ্ছে চলচ্চিত্র ছাড়া অন্যান্য কপিরাইটের ক্ষেত্রে কেউ যদি এই আইনটা যদি ভঙ্গ করে, চলচ্চিত্র ছাড়া সর্বোচ্চ 4 বছর এবং সর্বনিম্ন 6 মাস তার কারাদণ্ড হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে জরিমানাও দিতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে 50,000 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2 লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে। আর চলচ্চিত্রের ক্ষেত্রে বলা হচ্ছে তোমার 5 বছর কারাদণ্ড হতে পারে এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ যারা এই কপিরাইট আইনটা লঙ্ঘন করবে, আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি সিনেমা নকল করে কোন একজন পরিচালক সেটি নিজের নামে চালিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে যার সিনেমাটা নকল করা হয়েছে, সে যদি
কোর্টে যদি মামলা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ক্ষতিপূরণ পাবে। এখানে ক্ষতিপূরণের যে অঙ্কটি বলা হয়েছে সেটি সবসময় পরিবর্তনশীল। আমি এখন যে অঙ্কটি বলছি সেটা বর্তমানে, সেই অঙ্কটি নাও থাকতে পারে, সেটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। আবার এক এক দেশে কপিরাইটের সিদ্ধান্তগুলো এক এক রকম হয়, কারণ সব দেশ তো আর একই রকম ভাবে কপিরাইট গ্রহণ করে না। এরপর বলা হচ্ছে দ্বিতীয় বা পরবর্তী অপরাধের বর্ধিত শাস্তি। হ্যাঁ, পরবর্তী অপরাধের বর্ধিত শাস্তি। বারবার বলার পরেও, অনেকবার বলার পরেও যদি কেউ যদি কপিরাইট আইনটা যদি ইচ্ছা মতো বা জেনে শুনে যদি লঙ্ঘন করে, মানে দ্বিতীয়বারও যদি সে যদি একই কাজ করে, বলা হচ্ছে তার 6 মাস থেকে 3 বছরের কারাদণ্ড হতে পারে এবং 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। এরপর আসছে কম্পিউটার প্রোগ্রামের পাইরেসি কপি প্রকাশ। হ্যাঁ, কম্পিউটারের পাইরেসি প্রকাশ, পাইরেসি কপি প্রকাশ। বিষয়টা যদি এমন হয় যে কম্পিউটারের কোনো পাইরেসি বা কম্পিউটারে কোনো একটা প্রোগ্রাম, কম্পিউটারে কোনো একটা ভাষা, কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার, এগুলো যদি কোনো পাইরেসি করে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে 6 মাস থেকে 4 বছর মেয়াদে কারাদণ্ড হবে এবং বলা হচ্ছে সেখানেও 1 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড থাকবে। যেমন আমাদের কম্পিউটারগুলো যখন ওপেন হয়, তোমরা সেখানে লক্ষ্য করেছো যে কপিরাইট অফ মাইক্রোসফট, অর্থাৎ এই কপিরাইটটা, মাইক্রোসফটের এই কপিরাইটটা বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বাংলাদেশে কপিরাইটটা ব্যবহার করছে। অনুমতি ছাড়া এই ধরনের বিষয় কি করা যায় না। এরপর বলছে যে অধিকার লঙ্ঘনকারীর অনুলিপি তৈরি করার উদ্দেশ্যে প্লেট দখলে রাখা। একটা পয়েন্ট হতে পারে যে অনুলিপি তৈরির উদ্দেশ্যে প্লেট দখলে রাখা। বলছে অনুলিপি তৈরির উদ্দেশ্যে অনেক সময় বলা হচ্ছে প্লেট দখলে রাখা। যদি কেউ যদি কোনো একটা অনুলিপি তৈরির উদ্দেশ্যে যদি প্লেট যদি দখলে রাখে, কোনো ব্যক্তি অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে একটা কপিরাইটের একটা প্লেট বা কোনো একটা বিষয়, কোনো একটা প্রকাশনার একটা প্লেট, কোনো একটা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে দখল করে রেখেছে, মানে কপিরাইটের মালিকানা যার, তার কাছ থেকে ইচ্ছে করে দখল করে রেখেছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তাও কারাদণ্ড হবে এবং তাকে অর্থদণ্ড দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে যে প্লেট বিলি বন্টন। হ্যাঁ, প্লেট বিলি বন্টন 5 নম্বরে বলা হচ্ছে ও প্লেট বিলি বন্টন। প্লেট বিলি বা বন্টন, এই যে এতক্ষণ ধরে যে প্লেটের কথা বলছি সেটা আবার বিলি বা বন্টন হতে পারে। যে সে তো নিজে একটা নকল কাজ করেছে, সে তো প্লেটটা তার আন্ডারে দখল করে রেখেছে, আবার দেখা যাচ্ছে প্লেটটা মানুষের বিভিন্ন জনের কাছে সে বিলি বন্টন করেছে। এটাও একটা শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ প্লেটটার যে মালিক, কপিরাইটটা যে সৃষ্টি করেছে বা কপিরাইটের মালিকানা যার, তাকে প্লেটটা বুঝিয়ে দেওয়া হলো না, সে পরবর্তী দেখা যাচ্ছে সেই প্লেটটা অনেকজনকে বিলি করা হচ্ছে, তাহলে এটাও কিন্তু আইন লঙ্ঘনের মধ্যে পড়বে। যেখানে প্লেট বলতে বুঝাচ্ছি, যেমন মনে করো যে একজন লেখক একটা বই বের করলেন, সে বই বের করতে আমরা জানি যে ছাপাখানায় একটা প্লেট দরকার হয়। সেই প্লেটটা প্রেস কর্তৃপক্ষ নিজের কাছে রেখে দিয়েছে, পরবর্তীতে সেই প্লেটটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, তার নামে সেই বইটা ছাপানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে প্লেট বিলি বন্টন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হুমায়ুন আহমেদের বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বই, এগুলো অনেক জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। এখন এটার কপিরাইট যদি ওই পরিবার করে রাখে, সেক্ষেত্রে যদি তাকে যদি সেটার যদি মালিকানা বা লভ্যাংশ দেয়া না হয়, সেটা যদি অন্যজনের কাছে বিক্রি করা হয়, তাহলে ওরা মামলা করতে পারবে এবং সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবে। তথ্য উপস্থাপন, রেজিস্টারে মিথ্যা তথ্য উপস্থাপন। মিথ্যা তথ্য উপস্থাপন
রেজিস্ট্রারে মিথ্যা তথ্য উপস্থাপন বা মিথ্যা সাক্ষ্য প্রদান বলছে, যদি কোনো ব্যক্তি কপিরাইট রেজিস্টারে কোনো মিথ্যা তথ্য সন্নিবেশ করে, অর্থাৎ কপিরাইটটা নেওয়ার সময় যদি কোনো একটা মিথ্যা তথ্য দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ওইটার জন্য কি হবে, একটা অর্থদণ্ড হবে এবং একটা জরিমানা বলতে পারি। বলছে রেজিস্টারে কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে সেক্ষেত্রে কমপক্ষে 10,000 টাকা জরিমানা হবে, 2 বছর কারাদণ্ডও হতে পারে। অর্থাৎ কপিরাইট নেওয়ার সময় কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। তো মোটামুটি এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে কপিরাইটের যে আইন সেটা যদি ভঙ্গ করা হয় সেখানে অর্থদণ্ডও হতে পারে, আবার সেখানে জরিমানা কিংবা জেল হতে পারে, এই ধরনের বিষয়গুলো হবে। অর্থাৎ আমাদের কারোই কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে, এই ধরনের শিল্পকর্ম ব্যবহারের ক্ষেত্রে যিনি সেটা সৃষ্টি করেছেন বা তার যে সৃজনশীল কাজ, সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, উপন্যাস হতে পারে, চলচ্চিত্র হতে পারে, বই লেখা হতে পারে, যিনি এটা সৃষ্টি করেছেন তার অনুমতি ছাড়া যদি কেউ যদি সেটা ব্যবহার করে, সেক্ষেত্রে তিনি যদি কপিরাইট আইনের আশ্রয় নেন, তার বিষয়টা যদি কপিরাইট করা থাকে, তো যিনি অনৈতিকভাবে সেটা ব্যবহার করেছেন তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে, অর্থাৎ তাকে জরিমানা দিতে হবে এবং তাকে সে কর্তৃপক্ষ যদি জরিমানায় সন্তুষ্ট না হয় তাহলে তাকে শাস্তিরও বিধান হতে পারে জেলের মাধ্যমে। তো আমরা আশা করছি এই পাঠের মাধ্যমে আমরা জীবনে যখনই যেখানেই থাকি না কেন আমরা কখনোই সৃজনশীল কোনো কাজ বা সৃজনশীল কোনো কর্মকাণ্ড, শৈল্পিক কোনো কর্মকাণ্ড, এই ধরনের কোনো কিছু ব্যবহার করার আগে একবার চিন্তা করবো এবং যিনি এটি সৃষ্টি করেছেন তার অনুমতি ছাড়া আমরা এটি ব্যবহার করব না। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে, তোমরা ভালো করে পরীক্ষা দাও, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।